সবেমাত্র রাতের রান্না শেষ করলাম, গোসল করার জন্য বাথরুমে যাব এমন সময় রহিমা কাকি হন্তদন্ত হয়ে ছুটে আসলেন। হাঁপাতে হাঁপাতে বললেন, মারে তোর কপাল পুড়েছে। আলভি নাকি পার্কে কোনো মেয়ের সাথে খারাপ অবস্থায় ধরা পড়েছে। পুলিশ নাকি ওদের বিয়েও দিয়ে দিয়েছে। কাকির এসব কথায় আমি বিশ্বাস করতে পারলাম না। হতবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। হয়তো কাকি কিছু ভুল শুনছে। আলবি কখনো এই কাজ করতেই পারে না। কিন্তু আমার বিশ্বাসকে মিথ্যা প্রমাণ করে আলবি তার সদ্য বিবাহিত বউ নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। মেয়েটি দেখতে বেশ সুন্দরী, একটা সাধারণ থ্রি পিস পরে আছে। হঠাৎ করে বিয়ে হয়েছে বলে হয়তো কোনো সাজগোজ করতে পারেনি। আলবি বাড়িতে আসার কয়েক মিনিট পর শাশুড়িমা হন্তদন্ত হয়ে ওর কাছে ছুটে আসলো। আলফি, এসব কী শুনছি বাবা? পুকুর ঘাটে বসে কাপড় ধুইছিলাম, এমন সময় আবেদা আপা এসে খবর দিল তুই কি সত্যি বিয়ে করছিস নাকি। আলফি চোরের মতো মাথা নেড়ে সম্মতি জানালো। এত সময় হয়তো মনের কোথাও সামান্য বিশ্বাস বেঁচেছিল যে আলফি বলবে এটা ওর বউ নয়। ও বিয়ে করেনি, কিন্তু এখন আর কোনো আশা নেই। নিজেকে বড্ড অসহায় মনে হতে লাগলো। শাশুড়িমা নতুন বউয়ের মুখের দিকে তাকিয়ে বলল, তোর পছন্দ তো বেশ, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তা বাবা, এইভাবে বিয়ে করতে গেলি কেন? আমাকেই বললে তো আমি তোর বিয়ে দিয়ে দিতাম। এত সময় গ্রামের সকলের কানে খবর পৌঁছে গেছে আলবি আবার বিয়ে করেছে। বাড়ির সামনে লোকের ভিড় জমেছে। কেউ কেউ আমার পোড়া কপাল বলে আফসোস করছে, কেউ বা নতুন বউয়ের রূপের প্রশংসা, কেউ আলবি কেন বিয়ে করছে তা জানার জন্য বেকুল হয়ে আছে। কিন্তু আমার মনে হচ্ছে আমি পৃথিবীতে নেই, কোনো দুঃস্বপ্ন দেখছি, ভয়ঙ্কর একটা স্বপ্ন। আমার সারা শরীর লবশ হয়ে যাচ্ছে, ইচ্ছে করছে এখান থেকে ছুটে চলে যাই, কিন্তু পা নড়ছে না। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে শাশুড়িমা হুঙ্কার দিয়ে বলে উঠল, কিরে মুখ পুরি, এখনও নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমার ছেলেটাকে তো ধরে রাখতে পারিসনি, এখন কি ছেলেটার সুখ দেখে অভিশাপ দিচ্ছিস? শাশুড়ি মায়ের কথায় কোনো উত্তর খুঁজে পেলাম না। সত্যি তো আমি আলভিকে ধরে রাখতে পারিনি। যদি পারতাম তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। আর এক মুহূর্তে সেখানে না দাঁড়িয়ে ঘরে চলে এলাম। আলমারি থেকে শাড়ি বের করে এলোমেলো পায়ে বাথরুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। ঝর্ণার শীতল পানির নিচে দাঁড়িয়ে নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করতে লাগলাম। কিন্তু মনের ভিতরে আগুন কি বাইরের পানিতে নিয়ে নেভানো সম্ভব? আলবির সাথে আমার বিয়ে হয়েছে প্রায় 4 বছর। আলবি বাবা আর আমার বাবা ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। সেই সুবাদে ওনারা আমাদের বাড়িতে যাতায়াত ছিল। আলবি কখনো সখনো বাবার সাথে আমাদের বাড়িতে বেড়াতে যেত। কিন্তু বিয়ের আগে আলবির সাথে আমার কোনো প্রকার সম্পর্ক ছিল না। আলবির বাবা মানে আমার শ্বশুর আব্বুই আমাকে পছন্দ করে আলবির বউ করে নিয়ে আসেন। কিন্তু আমার শাশুড়ি মায়ের কোনো কালেই আমাকে পছন্দ ছিল না। বিয়ের এত বছর পরেও উনি আমাকে ছেলের বউ হিসাবে মেনে নিতে পারেননি। শাশুড়ি চেয়েছিলেন তার ভাইয়ের মেয়েকে আলবির বউ করে আনতে, কিন্তু শ্বশুর আব্বু রাজি ছিলেন না। তাই শাশুড়ি মাও আর কিছু করতে পারেনি। বিয়ের পর জানতে পারি আলবি নাকি আমাকে বিয়ের আগের থেকে ভালোবাসতো। সে কারণে মাঝে মধ্যে আমাদের বাড়িতে যেত আমাকে দেখতে। এসব কথা আমার আলবির মুখ থেকে শোনা। বিয়ের পর বেশ সুখেই দিন কাটছিল আমাদের। কখনো স্বপ্নেও ভাবিতে পারিনি বুকে প্রচণ্ড ব্যথা করছে, দম আটকে আসছে বারবার, চোখের পানিগুলো ঝর্ণার পানিতে মিশে যাচ্ছে। ঘণ্টাখানেক গোসল করার পর কোনো রকমভাবে শাড়িটা গায়ে জড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে এলাম। 1 ঘন্টার মধ্যে বাড়ির পরিবেশ বদলে গেল। আমার চিরপরিচিত ঘরটা ফুল আর রঙিন কাগজ দিয়ে সেজে উঠেছে। সারা বাড়িতে খুশির আমেজ। বুঝতে বাকি রইল না এটা শাশুড়ি মায়ের করা। কোনো কালেই তিনি আমাকে পছন্দ করতেন না। আমার জন্য শেষ বয়সে স্বামীর সাথে তার তিক্ততার সম্পর্ক ছিল। এ বাড়িতে বউ হয়ে আসার পর থেকে শাশুড়ি মা আর শ্বশুর আব্বু কখনো মিলেমিশে থাকতে পারেনি। রোজেই তাদের মধ্যে ঝামেলা হতো। তার কারণটা ছিলাম আমি। শাশুড়ি মা প্রায় আমাকে নানান কথা শোনাতেন, শ্বশুরাব্বু তার প্রতিবাদ করতে গেলেই দুজনে ঝগড়া লাগতো। আমার বিয়ের 1 বছর মাথায় শ্বশুরাব্বু মারা গেলেন। সেই থেকে আমি শাশুড়ির দু চোখের বিষ। কখনো আমাকে সহ্যই করতে পারে না। একমাত্র ছেলের বউ নিয়ে আলাদা হয়ে যায় সেই ভয়ে আলবির সামনে তেমন কিছু বলতো না। নিজের চিরপরিচিত ঘরটা আজ অন্য কারোর জন্য সেজে উঠেছে। সবথেকে কাজের মানুষটাকে কেড়ে নিতে ঘর থেকে বের হয়ে দেখলাম আলবির নতুন বউ খুব সুন্দর করে সাজানো হচ্ছে। শাশুড়িমা নিজ হাতে সাজিয়ে দিচ্ছেন, অথচ এই মানুষটা আমাকে কখনো ভালোবাসেনি। আশেপাশে তাকিয়ে দেখলাম আলবি কোথাও নেই। বুকের ভিতর একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসলো। এখানে দাঁড়িয়ে এসব দেখে মৃত্যু যন্ত্রণার সমান, তাই গুটি গুটি পায়ে হেঁটে ছাদে চলে এলাম। কিছুক্ষণ আগে সূর্য ডুবে গেছে, পশ্চিম আকাশে সন্ধ্যা তারা জ্বলজ্বল করছে। দিনের আলো সরে গিয়ে রাতের অন্ধকার হানা দিচ্ছে পৃথিবীতে। ঠিক যেন আমার জীবনের মতো। কি থেকে কি হয়ে গেল এখনও বুঝে উঠতে পারিনি।
তবে আলভির জীবনে আমি আর মাত্র কয়েকদিনের অতিথি, এটা ভালো করেই বুঝে গেলাম। আচ্ছা, বউ থাকতেও কেন অন্য নারীর প্রয়োজন হয়? একজনের মধ্যে সীমাবদ্ধ থাকা কি বড্ড কষ্টের কাজ? চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। চিৎকার করে কাটতে পারলে হয়তো কষ্ট কিছু কম হতো। ছাদের এক কোণে বসে আকাশ দেখতে লাগলাম। যদিও চোখ বারবার ঝাপসা হয়ে আসছে, তবুও আকাশ দেখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এই ঘন কালো আকাশের সাথে নিজের জীবনের বড্ড মিল পাচ্ছি। আস্তে আস্তে রাত বাড়তে লাগলো। অন্ধকার গভীর থেকে আরও গভীর হচ্ছে। চোখ বন্ধ হয়ে আসছে। আল্লাহ ডাকতে লাগলাম। আল্লাহ কুরআন শরীফে বলেছেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। হঠাৎ চিরাচরিত সেই কণ্ঠস্বর কানে ভেসে এলো। আমাকে বাসর ঘরে যাওয়ার অনুমতি দেবে না? এত কষ্টের মাঝে হাসতে ইচ্ছে করলো। বিয়ে করে বাড়িতে নিয়ে আসছো, এখন নাটক সিনেমার মতো আমার কাছে অনুমতি চাইছো? মানুষ কত অভিনয় করতে পারে। ইচ্ছে হচ্ছে আলবিকিকে জড়িয়ে ধরে প্রশ্ন করি, কেন এমনটা করলে? এই ছিলে তোমার ভালোবাসা? ভালোই যদি না বাসতে, তাহলে দিনের পর দিন কেন ভালোবাসি বলছো? কিন্তু কোনো প্রশ্ন করলাম না। নিজের মতো বসে রইলাম। কি হলো, আমার সাথে কথা বলবে না তুমি? নিজের নতুন বউকে অপেক্ষায় রেখে প্রাক্তন বউয়ের সাথে কিসের কথা আপনার? তুমি কিন্তু আমার প্রাক্তন স্ত্রী না। তোমার সাথে আমার ডিভোর্স হয়নি, আর না তো কোনো বিচ্ছেদ। তুমি এখনও আমার বউ। প্রাক্তন হতে গেলে বিচ্ছেদ বা ডিভোর্সের দরকার হয় না। মৃত মানুষের সাথে কি কারো সম্পর্ক থাকে না? আমি তোমার কাছে মরে গেছি। আলবির কথার কোনো জবাব দিলাম না। ইচ্ছে করছে চিৎকার করে বলি, হ্যাঁ আপনি মৃত, আমার কাছে মৃত। কিন্তু মুখ খুলে কিছু বলতে পারলাম না। চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আলবি পিছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। তারপর কানের কাছে মুখ নিয়ে বলল, কি হলো বলো, আমি মরে গেছি তোমার কাছে? আমি ওর কথার জবাব না দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম। কখনো ভাবিনি আলভির বাঁধন থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে হবে। যে মানুষটার প্রতিটি স্পর্শে ভালোবাসা খুঁজে পেতাম, তার স্পর্শতে যেন সমস্ত ঘৃণা লুকিয়ে আছে। আলভি আমাকে শক্ত করে চেপে নিজের সাথে চেপে ধরে বলল, কি হলো বলো। আমি আমার প্রশ্নের উত্তর চাই। আমি চিৎকার করে বলে উঠলাম, আপনার কথার উত্তর দিতে আমি বাধ্য নেই। নিজেকে সদ্য বিয়ে করা বউয়ের কাছে গিয়ে এসব করুন। আমাকে দয়া করে ছেড়ে দিন। আলভি কর্কশ গলায় বলল, তাহলে কার কথার জবাব দিতে বাধ্য? আমি কিছু একটা বলতে চাইলাম, কিন্তু তার আগে জ্ঞান হারিয়ে আলভির হাতের উপর ঢলে পড়লাম। তারপর কি হয়েছে কিছু মনে নেই। চোখ খুলে দেখলাম আমি ফুল দিয়ে সাজানো খাটে শুয়ে আছি। হ্যাঁ, এটা আমারই ঘর, যা অন্য কারোর জন্য সেজে উঠেছিল। কিন্তু আমি এখানে কেন? চারিদিকে খেয়াল করলাম সকলে আমাকে ঘিরে বসে আছে। শাশুড়িমা অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমার জ্ঞান ফেরা দেখে ঝাঁঝালো গলায় বললেন, আমার ছেলেটাকে কি তাবিজ পোড়া খাইয়েছিস তুই? শাশুড়ি মায়ের কথার অর্থ আমার বোধগম্য হলো না। আমার সাথে কি হয়েছে বুঝতে চেষ্টা করলাম। আমার অবাধ্য চোখ জোড়া আলবিকে খুঁজতে লাগলো। কি হবে আমার সাথে? সময় পর আলবি একজন লোককে সাথে নিয়ে ঘরে ঢুকলো। লোকটাকে দেখে বোঝা যাচ্ছে উনি ডাক্তার। আলবি লোকটাকে আমাকে দেখিয়ে দিয়ে বলল, এই যে ডাক্তার। লোকটা আমার প্রেশার মাপতেও লাগলো। ভাবতেও হাসি পায় যে মানুষটা আমার আত্মাটাকে মেরে ফেলেছে, সেই আমার শারীরিক চিকিৎসার জন্য ডাক্তার ডেকে এনেছে। কতটা হাস্যকর! ইতিমধ্যে আলবিকে নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে। আলবির নতুন বউ মুখ গোমরা করে বসে আছে। সত্যি তো, যে রাতে স্বামীকে একান্ত নিজের কাছে পাওয়ার কথা, সে রাতে স্বামী অন্য কাউকে নিয়ে ব্যস্ত আছে, তাও তার প্রাক্তন স্ত্রীকে নিয়ে। এটা কোনো মেয়েই মেনে নিতে পারবে না। অবশ্য আলবির এসব গায়ে লাগছে না বলে মনে হচ্ছে না। অস্থির দৃষ্টিতে ডাক্তারের দিকে তাকিয়ে আছে। আলবি সাহেব, ওনার প্রেশার বারবার ওঠানামা করছে, হয়তো মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে বলে এমন হচ্ছে। অতিরিক্ত মানসিক চাপ সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেছে। ওনার দিকে একটু খেয়াল রাখবেন। আর কোনো প্রকার মানসিক চাপ দেওয়া যাবে না। আমি দুটো ওষুধ লিখে দিচ্ছি, রাতে খাইয়ে দিবেন। ডাক্তার সাহেবের কথাগুলো বলে আলভির সাথে ঘর থেকে বের হয়ে গেল। আলভি চলে যাচ্ছে। শাশুড়ি মা চাপড়ে বলে উঠল, কি হয়েছে ছেলেটার আমার? এই মেয়েকে যদি এতই ভালোবাসলে, তাহলে কেন আর একটা মেয়েকে বিয়ে করে এনেছে? আমার ছেলেটা কি পাগল হয়ে গেল নাকি? ও আল্লাহ গো! আশেপাশে কয়েকজন মহিলা দাঁড়িয়েছিল। তাদের একজন বলে উঠল, তোমার ছেলেটা কি আপা? নতুন বউটা রেখে আগের বউকে নিয়ে পড়ে আছে। কী সব যে হচ্ছে আমার বাড়িতে! কি হচ্ছে আপনার না জানলেও চলবে। নিজের বাড়িতে গিয়ে কাজ করেন তো। কথাগুলো বলতে বলতে আলভি ঘরে ঢুকলো। আলভির কথায় শাশুড়ি মা আর নতুন বউ বাদে সকলে ঘর থেকে বের হয়ে গেল। যাওয়ার আগে একজন বলল, এত ঢং তো নাটক সিনেমায় ও থাকে না। শাশুড়ি মা আলভিকে জিজ্ঞাসা করলো, এসব কি করছিস তুই? আলভি মায়ের কথা জবাব না দিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, ডাক্তারের কথাগুলো জানি মনে থাকে। আমি ওর কথায় কোনো জবাব দিলাম না, শুধু এক দৃষ্টিতে ওর নতুন বউটাকে দেখতে লাগলাম। মেয়েটা এত শান্ত হয়ে আছে কি করে? আলভি ডাক্তার এগিয়ে দিয়ে আসা পর্যন্ত আমি খাটে বসে রইলাম। শাশুড়ি মা আফসোস করছেন,
তার ছেলের কি হয়েছে? মেয়েটা চুপচাপ বসে আছে, বাকিরা নিজেদের কাছে ব্যস্ত। আলভি বাড়িতে ফিরে আসার পর শাশুড়ি মাকে বলল, মা তুমি নীলিমার থাকার জন্য গেস্ট রুমটা খুলে দাও। শাশুড়িমা সকলেই হাঁ করে আলভির দিকে তাকিয়ে রইল, সেই সাথে আমিও হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। শাশুড়িমা ঝাঁঝালো কণ্ঠে বলল, এসব কি আলভি? নতুন বউ গেস্ট রুমে কেন থাকবে? আর তোমার ঘরে কে থাকবে? আলভি শান্ত গলায় বলল, এতদিন যে থাকতো আজও সে থাকবে। আমি অনেক বেশি ক্লান্ত মা, প্লিজ তোমরা যাও। শাশুড়িমা গজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন। মেয়েটা পুতুলের মতো শাশুড়ি মায়ের সাথে চলে গেল। কী সব হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। নীলিমা যদি আলভির বিয়ে করা বউ হয় তাহলে এসব কি? মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। সকলে চলে যেতে আলভি দরজা বন্ধ করে এসে আমার পাশে শুয়ে পড়ল। আলভিকে আজ কেমন রহস্য লাগছে আমার কাছে। নতুন বউ থাকতে আপনি আমার কাছে ঘুমাচ্ছেন কেন? আলভি শার্ট খুলতে খুলতে বলল, আগের বউ বাসর ঘরে যাওয়ার অনুমতি দেয়নি তাই। আলভির এমন কথায় আমার খুব রাগ হচ্ছে। আমার সাথে এমন কি করে মজা পাচ্ছে কে জানে। এদিকে আমি শোকে পাথর হয়ে যাচ্ছি, সেদিকে কোনো সে হেয়ালি করছে। মানে কী সব বলছেন আপনি? একটু পরিষ্কার করে বলেন তো। আলবি আলমারি থেকে একটা গেঞ্জি বের করে পরে নিল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, একটা মানুষ জীবনে কতবার বিয়ে করে তানিয়া? যতবার একটা মানুষের ইচ্ছে করে। আলবি আর কিছু না বলে শুয়ে পড়ল। আমি কিছু বলতে গিয়েও বললাম না, হয়তো আমার সাথে কথা বলতে চায় না। বিছানা থেকে উঠতে যাবো এমন সময় আলবি আমার হাত টেনে ধরল। এবার আমার সহ্য হচ্ছে না। আলবির উদ্ভট ব্যবহারে আমি আর নিতে পারছি না। আলভিকে কি বুঝতে পারছে না ওর দ্বিতীয় বিয়ে আমাকে ঠিক কতটা কষ্ট দিচ্ছে, নাকি জেনে বুঝে আমার সাথে মজা করছে? হয়তো আমাকে কষ্ট পেতে দেখে ওর আনন্দ হচ্ছে। আমি আলভির হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু পারলাম না। ঝাঁঝালো কণ্ঠে বললাম, কি হয়েছে? হাত ধরেছেন কেন? কোথায় যাচ্ছ তুমি? আমি যেখানেই যাই না কেন তাতে আপনার কি একটু বলেন তো? অন্য কারো মানে? কিছু না, এখন কোথাও যাওয়া যাবে না, চুপচাপ শুয়ে পড়ে, ডাক্তার বলেছে তোমার বিশ্রামের প্রয়োজন। আমি ও বলে তেমন হেলদোল দেখালাম না, চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আলবি খাট থেকে উঠে আমাকে কোলে তুলে নিয়ে তারপর বিছানায় শুইয়ে দিল। কোথাও যাওয়া যাবে না বলছি। আমি আর সহ্য করতে পারলাম না, আলবিকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিলাম। সত্যি এসব আমার সহ্যের বাইরে চলে যাচ্ছে। আলবির এই ব্যবহার আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। আমাকে নিয়ে যদি এতটাই ভাবে তাহলে কি করে দ্বিতীয় বিয়ে করতে পারলো? আলবি অবশ্য আমাকে কিছু বলল না। এক হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে থাকলো আর অন্য হাত দিয়ে কপালে চুলে হাত বুলিয়ে দিতে দিতে লাগলো। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে গেছি ঠিক মনে করতে পারলাম না। সকালে ঘুম থেকে উঠে সারা শরীরে অনেক ব্যথা অনুভব করতে লাগলাম। মাথাটাও বড্ড জ্বালা করছে। আলবিকে আশেপাশে কোথাও দেখতে পেলাম না। কোথায় গেছে কে জানে। নিজের কপাল দিয়ে বুঝতে পারলাম আমার সারা শরীর পুড়ে যাচ্ছে। এই জন্য সারা শরীরে এত ব্যথা। কাল বিকেলে অত সময় গোসল করার জন্য হয়তো জ্বর এসেছিল। কোনো রকম ফ্রেশ হয়ে ঘর থেকে বের হলাম। আমাকে দেখে শাশুড়ি মা বলে উঠল, এই কালনাগিনী মেয়েটা আমার ছেলেটার মুড়িয়ে খেয়েছে। ছেলেটাকে একটু সুখে থাকতে দিবে না, কী তাবিজ করেছে কে জানে। এত সুন্দর একটা নতুন বউ থাকতে কিনা সারা রাত ওর সাথে কাটালো। আল্লাহ গো, এ আমার কি হলো গো। নীলিমা পাশে একটা চেয়ারে বসেছিল। শাশুড়ি মায়ের কথা শুনে বলে উঠল, আপনার মনে হয় অনেক সিরিয়াল দেখেন তাই না? আপনার ব্যবহার একদম সিরিয়ালের শাশুড়িদের মতো লাগছে। নীলিমার কথা শুনে শাশুড়ি নিজের কপাল চাপড়ে বললেন, আমার ছেলে এ কাকে বিয়ে করে এনেছে? আল্লাহ গো, যার জন্য করি চুরি সেই বলে চোর। আলবি বাবা, তোর কপালটা অনেক খারাপ রে। এই মেয়ে তোর কপালে জুটলো। আমার ভাইয়ের মেয়েটা কত ভালো ছিল। তুই তোর বাপের জন্য অত মেয়েটাকে ছেলের বউ করতে পারলাম না। লোকটা নিজের ছেলের ভালো বুঝতে পারলো না। শাশুড়ি মা এবার সত্যি সত্যি সিরিয়ালের নায়িকার মতো ভাব করছে। নীলিমা অবশ্য শাশুড়ি মাকে কিছুই বলল না, ভাবলে চিনিভাবে বসে রইল। আমিও সেখানে সময় নষ্ট না করে সারা বাড়িতে আলভিকে খুঁজতে লাগলাম। এবারের আলভির সবচেয়ে পছন্দের জায়গা হলো ও ফুলবাগান। নিজের হাতে নানান রকমের গাছ লাগায়, পরিচর্যা করে। ফুলের বাগানের পাশে একটা দোলনাও লাগিয়েছে। তার নাকি এ বাগান খুব ভালো লাগে। কত রাত দিন আলভির সাথে দোলনায় বসে গল্প করেছি। কখনো কখনো গল্প করতে করতে ঘুমিয়ে যেতাম দুজনে। সকালে নিজেদের দোলনায় দেখে খুব হাসতাম। পুরনো স্মৃতি মনে পড়তে চোখের পাতা ভিজে এলো। আগে কি সুন্দর ছিল সব কিছু, আর এখন সব কিছু ধোঁয়াশা। কী সব হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি। বাগানে গিয়ে দেখলাম আলভি সেখানে নেই। আশাহত হয়ে বাগান থেকে ফিরে আসার সময় দেখলাম আলভি সদর দরজা দিয়ে বাড়িতে ঢুকছে। এত সকালে কোথায় গিয়েছিল? আলভিকে অনুসরণ করে ঘরের ভেতরে গেলাম। ঘরের দরজা থেকে আলভি নীলিমার নাম ধরে ডাকতে লাগলো। নীলিমা আলভির গলা পেয়ে রুম থেকে ছুটে বেরিয়ে এলো। তারপর আবার দুজনে মিলে রুমে গিয়ে দরজা আটকে দিল।
কাল হয়তো আলভি আর নীলিমা মিলে আমার সাথে মজা করেছে। না, অনেক হয়েছে, আজ আমি এ বাড়ি থেকে চলে যাব। আলভির নাটক আমি আর মেনে নিতে পারছি না। চোখ মুছে ছাদের দিকে হাঁটা ধরলাম। আলভির এই নাটক আমি আর মেনে নিতে পারছি না। গতকালে কয়েকটা শাড়ি আর বোরখা হিজাব ধুয়ে ছাদে শুকাতে দিয়েছিলাম। সেখান থেকে একটা বোরখা হিজাব পরে চিরতরের জন্য এ বাড়ি থেকে চলে যাব। আলভির দুই রকম ব্যবহার আমি মেনে নিতে পারছি না। একটা কষ্ট হয়তো বুকে চেপে রাখা যায়, কিন্তু এই দুই রকমের ব্যবহার মেনে নেওয়া যায় না। কখনো মনে হয় আলভি আমার কাছে, কাউকে বিয়ে করেনি, কারোর সাথে কোনো সম্পর্ক নেই। কখনো মনে হয় আলভি নীলিমাকে জয় করে নিয়েছে। আলভি নতুন, বিয়ের বয়স এখনও একদিনও পার হয়নি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কয়েক যুগ ধরে আমি এই কষ্ট সহ্য করেছি। এই ছাদের প্রতিটা জায়গায় আমার আর আলভির স্পর্শ লেগে আছে। কত রাত দুজন মিলে তারা গুনছি, চাঁদ দেখেছি। জীবনে ভালোবাসার অভাব ছিল না। প্রিয় ভালোবাসার দিন শেষ হয়ে তুইও আমার মতো সন্ধ্যাতারা হয়ে গেলি। নীল আকাশের যেন কালচে লাল হয়ে যায় তখন দেখা মেলে। তারপর নীল আলোয় আলোকিত আকাশ কালো বর্ণ ধারণ করে। আস্তে আস্তে সেই অন্ধকার যেন ঢেকে ফেলে সম্পূর্ণ আকাশকে। নিকষ কালো আকাশের আশার প্রদীপ হয়ে ফুটে ওঠে হাজার তারা, ঠিক যেন আমার জীবনের মতো। আলভি কেয়ারগুলো যেন আমার কাছে আশার প্রদীপ। সকালের দিকে হয়তো বৃষ্টি হয়েছে, বোরকা হিজাব ভিজে গেছে। ভেজা বোরকা হিজাবে পরে নিলাম। কী আর হবে, মরে যেতে পারলেই তো সব থেকে ভালো। আসলে কি তাই? মরার পর কি জবাব দিল আল্লাহকে? কবরের আজাব মাপ হবে তো? কাজ শেষ করে নিচে নামতেই দেখলাম আলভি আর নীলিমা ঘর থেকে বেরিয়ে আসছে। ওদের সামনে পড়তে ইচ্ছা করলো না, তাই চুপচাপ সিঁড়ির কোণে দাঁড়িয়ে রইলাম। আলভি শাশুড়ি মায়ের কাছে জিজ্ঞাসা করলো, মা, তানিয়া কোথায় গেছে? আমি জানি না, তোর নবাবজাদি বউ কোথায় গেছে, কি করে বেড়াচ্ছে। আমাকে ওর বডিগার্ড রেখেছিস নাকি? কি ছেলে জন্ম দিলাম। মা, আপনি বড্ড সিরিয়াল দেখেন। এসব না করে একটু কুরআন হাদিস তো পড়তে পারেন। নীলিমার মুখে মার ডাক শুনে আমার আত্মা কেঁপে উঠল। তাহলে সত্যি নীলিমা আলভির বউ? না হলে কেন শাশুড়ি মাকে মা বলে ডাকবে? আলভি নীলিমার কথায় মুখ চেপে হাসছে। শাশুড়ি মা মুখ বেঁকিয়ে ঘরে চলে গেলেন। অবদ্ধ আঁখি থেকে দুই ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বেঈমানগুলো, কেন আমরা এত ভালোবাসি? ভেজা বোরখা পরে একখানা দাঁড়িয়ে আছো কেন? আলভির গলা শুনে চমকে উঠলাম। ভালো করে আশেপাশে তাকিয়ে দিলাম, কোথাও সে নেই। হয়তো আমার কান ভুল শুনছে, মস্তিষ্ক আমার ভুল সিদ্ধান্ত দিচ্ছে। আর এক মুহূর্ত দেরি না করে সদর দরজা দিয়ে এগিয়ে যেতে লাগলাম। এই দরজাটা পেরিয়ে গেলে হয়তো জাহান্নাম থেকে মুক্তি পাবো। কিন্তু আসলে কি তাই? দুনিয়ার কোনো কষ্ট জাহান্নামের আযাবের সমান হতে পারে না। জাহান্নাম যে চির শান্তির স্থান। দরজা পার হতে গেলে আলভি আমার হাত টেনে ধরলো। তারপর রাগী গলায় বলল, কোথায় যাচ্ছ তুমি? তোমার শরীর অসুস্থ। অসুস্থ অবস্থায় কোথাও যেতে পারবে না তুমি, ঘরে আসো। কথাগুলো বলতে বলতে আমার হাত ধরে টানতে লাগলো। অনেক সহ্য করেছি, আমার পক্ষে আর না, এসব সহ্য করা সম্ভব না। এক ঝটকায় আলভির থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিলাম। আলভিকে এক পলক আমার মুখের দিকে তাকিয়ে আবার আমার হাত ধরতে গেল। আমি আলভির গায়ে একটা থাপ্পড় দিলাম। আলভি হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি চিৎকার করে বলে শুরু করলাম, কি নাটক শুরু করছেন আমার সাথে? এমন লুকোচুরি খেলে কি সুখ পাচ্ছেন আপনি? দ্বিতীয় বিয়ে করে বউ এনে প্রথম বউয়ের সাথে এত নাটক না করলেও পারতেন আপনি। আমার প্রতি এত দরদ দেখিয়ে কী প্রমাণ করতে চান আপনি আমাকে ভালোবাসেন? আমাকে আসলে আপনি যদি আমাকে ভালোবাসবেন তাহলে কেন আমাকে ঠকালেন? কি হলো, চুপ করে আছেন কেন? আরবি খুব শান্ত গলায় বলল, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো, দয়া করে তুমি এই ভেজা কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকো না, তোমার শরীর অনেক খারাপ হবে। আমি ঝাঁঝালো কণ্ঠে বললাম, বেঈমান, বিশ্বাসঘাতক লোকদের মুখে এসব কথা মানায় না। আপনার এই আলগা দরদ আমার প্রয়োজন নেই। আমাকে আমার মতো থাকতে দিন প্লিজ। তুমি আমাকে একটু সময় দাও কিছু বলার, আমি সব বলবো তোমাকে। কি বলবেন আপনি? নিজের প্রেম কাহিনী আমাকে শোনাবেন? কি করে দ্বিতীয় বিয়ে করলেন ব্যাখ্যা করবেন? আমি আপনার মুখটাও দেখতে চাই না। বিয়ে করছেন, নতুন বউকে নিয়ে সুখে থাকেন, আমাকে নিয়ে এসব লুকোচুরি করবেন না। আলবি আমার কথায় কোনো জবাব দিলে না, চুপচাপ ঘর থেকে বের হয়ে চলে গেল। আমি কি একটু বেশি বলে ফেললাম ওকে? তেষ্টায় গলা বুক শুকিয়ে যাচ্ছে, শরীর মনে হয় জ্বলন্ত উনুনে পরিণত হয়েছে। ভেজা বোরখা পরে থাকার জন্য হয়তো জ্বরটা কিছুটা বেড়ে গেছে। দৌড়ে গিয়ে এক গ্লাস পানি খেয়ে নিলাম, তবুও তেষ্টা মিটছে না। আরও এক গ্লাস পানি খেয়ে নিলাম। শরীরটা হঠাৎ অনেক খারাপ লাগছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এক পা ও চলার মতো শক্তি নেই, মাথা ঘুরে পড়ে যাব। কোনো রকম ঘরে গিয়ে বোরখা খুলে শুয়ে পড়লাম। শরীরটা অবশ হয়ে আসছে। আচ্ছা, আমার কি বড় কোনো রোগ হয়েছে? এমন কিছু যাতে আমি তাড়াতাড়ি মরে যাব? এই মিথ্যা দুনিয়ায় মায়ায়
থেকে মুক্তি পাবো? জ্বর ক্রমশ বাড়তে লাগলো, বারবার গলা শুকিয়ে যাচ্ছে। বিছানার পাশে একটা বোতলে পানি রাখা, সেখান থেকে বারবার পানি খেতে ইচ্ছে করলো, কিছুতেই তেষ্টা মিটছে না, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। কখন যে অজ্ঞান হয়ে গেলাম নিজেও জানি না। চোখ খুলে দেখলাম নীলিমা আমার মাথায় জলপট্টি দিয়েছে। মেয়েটা কোন ধাতু দিয়ে তৈরি কে জানে, নিজের সতীনের সেবা করছে। আমি চাইলেও কেন নীলিমাকে ভালো মনে করতে পারলাম না, জানি না। হয়তো আমার জিনিসে ভাগ বসিয়েছে তার জন্য। কোনো মেয়েই তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না, আমিও তার ব্যতিক্রম নেই। আমি চোখ পেলছি দেখে নীলিমা বলল, আপনার এখন কেমন লাগছে? আপনি তো জ্বরের কারণে অজ্ঞান হয়ে গেছেন দেখে আমি মাথায় জলপট্টি দিছিলাম। আপনার এত কষ্ট করার কি দরকার ছিল? আমি মরে গেলেই ভালো হয়। হায়াত থাকতে তো আপনি মরবেন না, শুধু শুধু নিজের কষ্ট দেওয়ার কি আছে? নীলিমার কথাগুলো আমার কেন জানি ভালো লাগছে না। আসলে মন থেকে ভালো না লাগে যাকে, অপছন্দ তার কোনো কিছুই ভালো লাগে না। নীলিমার ব্যাপারটাও ঠিক। আমার সব থেকে বড় জিনিস আমার থেকে কেড়ে নিয়ে এখন এসব দরদ দেখিয়ে লাভ কি? ইচ্ছে করছিল ওকে অনেক কথা শুনিয়ে দিতে, কিন্তু চুপ করে রইলাম। শাশুড়ি হয়তো নীলিমাকে খুঁজে বেড়াচ্ছে। নীলিমার নাম ধরে ডাকতে ডাকতে আমার ঘরে আসলো। নীলিমা আমাকে জলপট্টি দিতে দেখে বললেন, দুই সতীনের এত মিল তো সিরিয়ালেও দেখা যায় না। নীলিমা মুচকি এসে বলল, আপনি মনে হয় সারাক্ষণ সিরিয়াল নিয়ে বসে থাকেন। একটা মানুষ অসুস্থ কষ্ট পাচ্ছে, তার সেবা না করে আমি চুপচাপ বসে থাকবো? এতটা ব্যক্তিত্বহীন আমি না। আপনি তো ওনার শাশুড়ি, মায়ের মতো। এসব করার দায়িত্ব তো আপনার, তাই না? শাশুড়িমা কিছু না বলে মুখ বেঁকিয়ে চলে গেলেন। আমি নীলিমাকে প্রশ্ন করলাম, আচ্ছা নীলিমা, তোমার সাথে আলভির কি করে বিয়ে হয়েছে? নীলিমা দীর্ঘশ্বাস ফেলে বলল, দুজন বিবাহিত মানুষকে ধরে একটা কাগজে সই করিয়ে দিলেই কি বিয়ে হয়ে যায় বলো? নীলিমার কথায় আমি বেশ অবাক হলাম। হতবাক হয়ে প্রশ্ন করলাম, দুইজন বিবাহিত মানুষ মানে? আমিও বিবাহিত তানিয়া। আলভি যেমন আপনি, আমারও তেমন স্বামী আছে। আরবির সাথে আমার গতকাল দেখা হয়েছে। কি বলছো তুমি নীলিমা? আরবির সাথে তোমার কোনো সম্পর্ক নেই? না, আরবির সাথে আমার কোনো সম্পর্ক নেই। এমনকি আমাকে ওনাকে চিনতামও না। কী সব বলছো তুমি নীলিমা? আমাকে সব কিছু খুলে বলো। নীলিমা কিছু বলতে যাবে, এর আগে আমার মোবাইলটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনে আরবির নম্বরটা জলজল করছে। দেরি না করে কল রিসিভ করলাম। তানিয়া, হ্যাঁ বলো। এত বছরের বিবাহিত জীবনে আমি একটা মানুষের বিশ্বাস অর্জন করতে পারিনি। আজ নিজের কাছেই আমি হেরে গেছি। আমার ভালোবাসার মানুষটা আমাকে বেঈমান বলেছে। সে আমার মুখও দেখতে চায় না। তাহলে আমি আর মুখ তোমাকে দেখাবো না। একটা শেষ অনুরোধ তোমার কাছে, আমার মাকে একটু দেখে রেখো প্লিজ। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আলভি ফোনটা কেটে দিল। আমি আবার কল দিলাম, কিন্তু ফোন বন্ধ। আল্লাহ এ কোন পরীক্ষায় ফেললেন আমাকে? চোখ বন্ধ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলাম। চোখের সামনে কুরআনের একটা আয়াত ভেসে উঠল, জেনে রাখো আল্লাহর সাহায্য অতি নিকটে। আল বাকরা সূরা। আমি নীলিমার হাত চেপে ধরে বললাম, নীলিমা কি হয়েছে? আমাকে দয়া করে সবটা খুলে বলো। এই গোলকধাঁধায় আমি আর নিতে পারছি না। নীলিমা ওর চোখের কোণে জমে থাকা পানি মুছে বলল, জানো তো তানিয়া, জীবনে কখনো কখনো সিনেমাকে হার মানায়। আমার বাড়ি বাগেরহাট জেলার একটা ছোট্ট গ্রামে। জন্মের সময় মা মারা গেছে, বাবা অন্য একজনকে বিয়ে করে আবার ঘর বেঁধেছে। কিন্তু তাদের সংসারে কাটা হয়ে গেছি আমি। আমার সৎ মাঝে আমাকে খুব একটা খারাপ জানতো এমনটা নয়, কিন্তু আশেপাশের লোকজন বারবার মনে করিয়ে দিত আমার মা নেই। আমি যাকে মা বলে ডাকি সে আমার নিজের মা নয়। মায়ের কাছে বলতো, সৎ মেয়ে বলে ওকে তুমি কষ্ট দিও না। মা প্রথম প্রথম এসব মেনে নিলেও পরে আব্বু বলে আমাকে বিয়ে দিয়ে দিতে। আমি থাকলে তাকে রোজ নানান কথা, লোকের নানান কথা শুনতে হয়। কথাটা মা একটুও মিথ্যে বলেনি জানো। আমি নিজেও অনেকবার অনেক লোককে মাকে বিনা কারণে কথা শোনাতে দেখেছি। একদিন একটা ঘটনা বলি। আমি সারাদিন না খেয়ে স্কুলে ছিলাম। পরে খেলতে গিয়ে সন্ধ্যার পরে বাড়িতে এসেছি বলে মা আমাকে মেরেছে। সকালবেলা ৩-৪ জন মহিলা মাকে বলেছে, সৎ মেয়ে বলে মেয়েটাকে মারতে পারলে। এভাবেই আমাদের দিন কাটতে থাকে। আমার খুব ইচ্ছে ছিল পড়াশোনা করে একটা চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো। মা বাবাকে আমাকে কখনো বাধা দেয়নি। সৎ মা হওয়ার পরেও আমার মা কখনো আমার বাবাকে আমার পড়াশোনা নিয়ে কিছুই বলেনি। কিন্তু গ্রামের দিকে মেয়েরা স্কুল গণ্ডি পেরোলে বিয়ের বয়স হয়ে যায়। যেখানে আমি অনার্স পড়ি, নানান লোকের নানান রকমের কথা বলে। বাবা তেমন কিছু বলতে না পারলেও মাকে রোজ সকলের কথা শোনাতো। সৎ মেয়ে বলে মা নাকি আমাকে ঘরের খুঁটি করে রাখতে চায়। এমন অনেক কথা। লোকের এত কথা মা সহ্য করতে পারেনি, তাই বাবাকে আমাকে বিয়ে দিয়ে দেয়। আল্লাহর রহমতে আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো। বেশ কয়েক মাস আগে আমার স্বামী কাজের খোঁজে ঢাকায় আসে। মোবাইলে আমাদের রোজ কথা হতো। আমি কয়েকদিন যে আমাকে ঢাকায় আসতে বলে
এখন থেকে আমরা দুজন নাকি ঢাকাতেই থাকবো। কথাটা ছিল আমি বাগেরহাট দিয়ে বাসে উঠবো আর সে আমাকে এসে নিয়ে যাবে। বাগেরহাট থেকে আব্বু আমাকে বাসে উঠিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু বাস থেকে নামার পর তাকে আর খুঁজে পাইনি। সে বলেছিল আমাকে বাস স্ট্যান্ডে নিতে আসবে, কিন্তু কেন আসেনি জানি না। এমনকি তার মোবাইলটাও বন্ধ। ঢাকার শহরে আমি কিছুই চিনি না, কোথায় কি করব কিছুই বুঝতে পারলাম না। তাহলে আলবির সাথে তোমার পরিচয় হলো কি করে, আর তোমাদের বিয়েই বা হলো কি করে? নীলিমা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বারবার তোমার স্বামীকে কল দিচ্ছিলাম, কিন্তু প্রতিবারে ফোন বন্ধ ছিল। কি করব বুঝতে না পেরে বাস স্ট্যান্ডের পাশে একটা পার্কে বসে কাঁদছিলাম। তখন আলবি সাহেব আমার কাছে আসে, তারপর আমার সাথে কি হয়েছে সব কিছু জানতে চায়। আমি তাকে সব খুলে বলি। তখন আলবি আমাকে বলে সে আমার স্বামীকে খুঁজতে আমাকে সাহায্য করবে। এ পর্যন্ত ওটা স্বাভাবিক ব্যাপার। একদল মানুষ কাঁদলে তার কাছে কারণ জানতে চাওয়া বা তাকে সাহায্য করবে বলে আশ্বস্ত করা দোষের তো কিছু নয়। তারপর কি হলো? নীলিমা খাটের পাশে টেবিলের উপর রাখা পানির বোতল থেকে একটু পানি খেয়ে নিল, তারপর বলল, আসলে সেদিন আলভি নীলিমার সব কথা শোনার পর নীলিমাকে বলল, আপনি এভাবে কাঁদবেন না, আমি আপনার স্বামীকে খুঁজতে সাহায্য করব। আপনি তো মনে হয় সেই সকালবেলায় খেয়েছেন, রাস্তায় কি কিছু খেয়েছেন? নীলিমা মাথা নেড়ে না বলল। নীলিমা কিছু খায়নি দেখে আলভি পাশের একটা দোকান থেকে সামান্য খাবার কিনে এনে নীলিমাকে দিয়ে বলল, আপনি এগুলো খেয়ে নিন। নীলিমার চোখে কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠলো। আস্তে আস্তে খাবারগুলো শেষ করে আলভির দিকে তাকিয়ে বলল, একটু পানি এনে দিবেন? নীলিমা মেয়েটা যেন বাচ্চাদের মতো আবদার করছে। আলভি দোকান থেকে একটা পানি কিনে নিয়ে এলো। পানির বোতলটা নীলিমার হাতে দিতে কয়েকজন পুলিশ নীলিমা আর আলভির কাছে আসলো। কিরে, পার্কে বসে প্রেম করিস নাকি? আলভি ওনাদের সব কিছু খুলে বলল, কিন্তু ওনারা আলভির কোনো কথাই বিশ্বাস না করে বলল, বহুকাল ধরে এসব কাহিনী শুনে এসেছি, এসব সিনেমার কাহিনী, এখানে বলে কোনো লাভ নেই। আলভি ওনাদের বলল, স্যার আমি মিথ্যে বলছি না, তাছাড়া একসাথে কোনো ছেলেমেয়ে থাকলে তারা প্রেমিক প্রেমিকা হয়ে যায় না, বা তাদের ভিতরে কোনো অবৈধ সম্পর্ক থাকে না। আমরা তোর কথা বিশ্বাস করতে পারলাম না, চল তোদের আজ বিয়ে দিয়ে দিব। এভাবে রাস্তাঘাটে পরিবেশ নষ্ট করা যাবে না। বিয়ের কথা শুনে আলবি চমকে উঠলো, হাত জোর করে বলল, স্যার বিশ্বাস করেন আমি বিবাহিত, এই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপনারা এসব করতে পারেন না, এদেশের নাগরিক হিসাবে আমার স্বাধীনভাবে চলার অধিকার আছে। আমরা কি পারি আমরা বুঝবো। তোদের ভিতরে যদি কোনো প্রকার সম্পর্ক না থাকে তাহলে তোদের গার্জিয়ানকে কল দে। আরবি মোবাইল বের করে কাদের জানি কল দিচ্ছিল অনেকবার, কিন্তু কেউ কল ধরেনি। আর আমার মানুষটার তো ফোন বন্ধ। আব্বুর সাথে পুলিশের সামান্য কথা হলেও ওরা কেউ আমাদের কথা বিশ্বাস করেনি। এজন্য আলভি অনেক রেগে যায়, কিন্তু রেগে যাওয়ার কারণে ফল আরও খারাপ হয়। পুলিশের লোকেরা আমাদের বিয়ের রেজিস্ট্রি পেপারে সই করিয়ে তারপর ছাড়ে। কাজী অফিসে কে জানি আলভিকে দেখে ফেলে আর নিমেষে আলভি বিয়ে করছে এই কথা ছড়িয়ে পড়ে। কিন্তু কাল আসার পথে আলভি কার সাথে সারা পথ কথা বলতে বলতে এসেছিল। তুমি তো ছিলে মনে হয়, তোমার নাম ধরে ডেকেছিল অনেকবার। তারপর তো তোমাদের বাড়িতে চলে আসলাম। এরপর থেকে তুমি সব জানো। এই বলে এইভাবে দুই মানুষের বিয়ে দিলে কি কখনো কারো বিয়ে হয়? বিয়ে জিনিসটা এতটা সহজ না। তাছাড়া আমি আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসি। সে ছাড়া অন্য কারো কথা আমি চিন্তা করতে পারি না। তুমি নিশ্চিন্ত থাকো, তোমার স্বামী তোমারে আজ আছে। আমি আমার বরকে খুঁজে পেলেই তার কাছে চলে যাব। নীলিমার কথা শুনে আমার মোবাইলটা চেক করতে লাগলাম। কাল আলভি আমাকে কল দিয়েছিল কিনে দেখার জন্য। মিস কল চেক করতে গিয়ে দেখলাম আলভির 175টা মিস কল, সাথে কিছু এসএমএসগুলো তেমন কোনো গুরুত্বপূর্ণ নেই, কিন্তু বেশ কয়েকবার বলেছে যে মেসেঞ্জার চেক করো। ডাটা অন করতে মেসেঞ্জার চেক করতে লাগলাম। আলভির অনেকগুলো ভয়েস রেকর্ড, শেষে একটা এসএমএস দিয়েছিল, তা নিয়ে আমি শুধু তোমাকেই ভালোবাসি, আমার জীবনে অন্য কারো প্রয়োজনীয়তা নেই। হ্যাঁ তাই তো, গতকাল গোসলে যাওয়ার আগে মেসেঞ্জার চেক করেছিলাম আলভি কিছু বলেছে কি না দেখার জন্য। তখন আলভি এই মেসেজটা আমি দেখেছিলাম। আলভির ভয়েস রেকর্ড আর এসএমএসের কথাটা আমার কাছে স্বাভাবিক লাগছিল, কারণ আলভি বাইরে গেলে ভয়েস এসএমএস দেয়, কিন্তু ভয়েস এসএমএস শুনতে গেলে দেরি হয়ে যায়, তাই মোবাইল রেখে গোসলে যাচ্ছিলাম। আর তখনই কাকি আমাকে আলভির দ্বিতীয় খবর দিয়ে দেয়। কি বলেছিল আলভি? ভয়েসগুলি এক এক করে শুনতে লাগলাম। এত সময় নীলিমা আমাকে যেসব বলবো আলবি ঠিক তাই বলেছে। তার মানে আলবি মনে করেছে আমি নীলিমা আর ওর বিয়ের ব্যাপারে সবটা জানি, কারণ সব এসএমএস সিন করা। কিন্তু এদিকে আমি কিছুই জানতাম না। ওরে আল্লাহ, এ কোন বিপদে পড়লাম! সেই জন্য আলবি কাল বাড়ি ফিরে আমাকে কিছুই বলেনি, কারণ ও জানতো আমি সব জানি। অনেকে বলবেন যে পুলিশ এইভাবে বিয়ে দেয় না, কিন্তু আমাদের এখানে এক পার্কে একদিনের পুলিশরা ছেলেমেয়েদের একসাথে 32 জোড়া বিয়ে দিয়েছিল। তাদের ভিতরে আমার এক পরিচিত মেয়ে ছিল, যে কিনা বিনা কারণে ফেঁসে গেছিল, এবং
তারও বিয়ে দিয়ে দিয়েছিল অপরিচিত একটা ছেলের সাথে। স্বভাবত আলভি অনেক জেদি একটা ছেলে, রাগ অভিমান সব কিছু অনেক বেশি। সামান্য কিছু হলেই মুখ ফুলিয়ে বসে থাকে। আর এখন তো অনেক বড় একটা ভুল বোঝাবুঝি। আমার উপর রাগ করে আলভি নিজের ক্ষতি করে ফেলবে না তো? আল্লাহ কিছু না করে বসে এখন পরীক্ষায় পড়লাম আমি। দেরি না করে আলভির নাম্বার কল দিলাম। ওপাশ থেকে কোকিল কণ্ঠে এক মেয়েকে জানান দিল, আপনার কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। এখন আলভিকে আমি কোথায় খুঁজে পাবো? সব কিছু না জেনে আলভিকে এইভাবে বিশ্বাস করা আমার উচিত হয়নি। আসলে সমাজে এখন পরকীয়া এতটাই বেড়ে গেছে যে আমরা অন্য কিছু ভাবতেই পারি না। কোনো ছেলেমেয়েকে একসাথে দেখলে মনে করি তাদের ভিতরে প্রেমের সম্পর্ক। আলভির নাম্বারে বারবার কল দিতে লাগলাম, প্রতিবারে মোবাইল বন্ধ। এই ছেলেকে আমি কোথায় খুঁজে পাবো? নিমেষেই চোখের পাতা ভিজে গেল। এত সময় এক কষ্ট পাচ্ছিলাম, এখন অন্য চিন্তায় মরে যাচ্ছি। কি করব এখন? দুপুর গড়িয়ে বিকাল চললো, আলভির কোনো খোঁজ নেই। যতবারে ওকে কল দিয়েছি ততবারে এক পরিচিত গলা জবাব দেয়, আপনার কাঙ্ক্ষিত নাম্বার সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। কোথায় যেতে পারে আলভি? কিছুই বুঝতে পারছি না। ওর সকল বন্ধু, অফিসের কলিগ, আত্মীয় স্বজন সবার কাছে ওর খোঁজ নিয়েছি, কিন্তু কেউ বলতে পারছে না আলভি কোথায় আছে। এদিকে আমার শরীর আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। প্রচণ্ড জ্বর, সেই সাথে এত টেনশন, সব কিছু মিলিয়ে খুব অবস্থা খারাপের মধ্যে। নীলিমা সর্বক্ষণ আমার সাথে বসে আছে, আমাকে নানান কথা বলছে। এসব থেকে আমার শাশুড়ি মা ভীষণ বিরক্ত। নিজের মতো কী সব বকবক করছে, আবার চুপ করে টিভি দেখছে। দুপুরের দিকে নীলিমা সামান্য পরিমাণ ভাত লেবু দিয়ে চটকে জোর করে আমাকে খাইয়ে দিছে। খাওয়ার পর একটা প্যারাসিটামল ওষুধ খেতে দিয়েছিল। ওষুধের প্রভাব শরীরের সময়ের সাথে সাথে কিছুটা ঠান্ডা হচ্ছে, কিন্তু মনের বেঁধে অস্থিরতা বেড়েই চলছে। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, এখনও আলভির কোনো খবর নেই। কিছু বুঝতে পারছি না। আমার শরীর এখন মোটামুটি, জ্বর নেই, কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা। সন্ধ্যার দিকে শাশুড়ি মা আমার কাছে এসে প্রশ্ন করলো, তানিয়া, আলভি কোথায় গেছে বলতে পারো? ছেলেটা সেই সকাল থেকে বের হয়ে চলে গেল, এখনও আসার নামগন্ধ নেই। শাশুড়ি মায়ের কথায় কোনো জবাব দিব বুঝতে পারলাম না, শুধু চোখ মুছে তার দিকে তাকিয়ে রইলাম। শাশুড়ি মা আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর ইশারা করে তার ঘরে যেতে বলে নিজের ঘরে চলে গেলেন। আল্লাহ জানে এখন কি বলবেন। গুটি গুটি পায়ে হেঁটে শাশুড়ির ঘরে গেলাম। শাশুড়ি মা আমার দিকে না তাকিয়ে বললেন, এখানে বসো, কিছু কথা বলি। আমার ভেতরে অস্থিরতা ক্রমশ বাড়তে লাগলো। শাশুড়িমা যদি জানতে পারেন আমার কথায় কষ্ট পেয়ে আলভি বাড়ি ছেড়ে চলে গেছে, তাহলে আমাকে খুন করতেও তার হাত কাঁপবে না। চুপচাপ গিয়ে খাটের পাশে রাখা চেয়ারে বসে পড়লাম। শাশুড়িমা শান্ত গলায় বললেন, মা, আমাকে তুমি মাফ করো। সকালে আলভির ব্যবহার দেখে আমার মনে হয়েছিল আলভি তোমার সাথে সব থেকে বেশি খুশি। অন্য কাউকে পেলে হয়তো ছেলেটা এত খুশি থাকতো না। আমি অবাক দৃষ্টিতে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে রইলাম। শাশুড়িমা হয়তো বুঝতে পেরেছে আমি তার কথা বুঝতে পারিনি, তাই আবার বলে উঠল, সকালে আমি আলভি আর নীলিমাকে নিয়ে এক জায়গায় বসে কথা বলছিলাম। তুমি হয়তো জানো না, কারণ আমি আলভিকে বলেছিলাম দরজা আটকে দিতে। শাশুড়ি মায়ের কথা শোনার পর আমার চোখের সামনে সকালের দৃশ্য ভেসে উঠল। আলভি নীলিমাকে ডাকতে ডাকতে ঘরের ভিতরে ঢুকছে। নীলিমা আলভির ডাক শুনে ঘর থেকে বের হয়ে এলো। তারপর আবার আলভির সাথে ঘরে চলে গেল। তারপর আলভি ঘর দরজা আটকে দিয়েছিল। আমি মনে করেছিলাম আলভি আর নীলিমা একান্ত সময় কাটানোর জন্য এক ঘরে আটকা পড়েছে, কিন্তু ঘরে যে শাশুড়িমা ছিল তা একবারও বুঝতে পারিনি। সকালে আমি আলভি আর নীলিমার সাথে কথা বলেছিলাম মা। হ্যাঁ রে মা, আমি আর নীলিমা বসে কথা বলেছিলাম। পরে আমি আলভিকে কল দিয়ে বলি, নীলিমা আমাকে বলেছে যে তানিয়াকে এই বাড়িতে দেখতে চায় না, আলভির সাথে ভালোভাবে সংসার করতে চায়। এই কথা শোনার পর আলভি কল কেটে দেয়। তারপর বাড়ি চলে আসে। আলভি সদর দরজা দিয়ে নীলিমার নাম ধরে ডাকতে থাকে। তারপর ওরা আমার কাছে যায়। আমি আলভিকে বলি দরজাটা আটকে দিতে। আলভি রাগ করে দরজা আটকে দেয়। তারপর কলা গলায় নীলিমার কাছে জানতে চায়, নীলিমা এমন কেন বলেছো? কিন্তু নীলিমা তো এমন কথা বলেনি, তাই অস্বীকার করে। ছেলেটা আমার দিকে তাকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে যায়। আমি হতভম্ব হয়ে শুনেছি শাশুড়ি মায়ের কথা। এ তো সিরিয়ালের শাশুড়ির মতো তালবাহানা করছে। শাশুড়ি মা কিছু সময় চুপ থেকে আবার বলে ওঠে, মারে, সারাদিন সংসারে এসব কুটকাছাড়ি দেখতে দেখতে আমি কবে অমানুষ হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারি না। নিজের পছন্দ অপছন্দ থেকে বড় ব্যাপার হলো সন্তানের ভালো থাকা। সন্তান যার সাথে ভালো থাকে তাকেই মেনে নেওয়া উচিত। তুই আমাকে মাফ করে দে মা। যে করে পারিস আলভিকে আমার কাছে এনে দে, ও ছাড়া এই দুনিয়ায় কেউ নেই আমার। শাশুড়িমা কথাগুলো বলে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমি ওনাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। জেনে বারবার আলভি ভুল বুঝছে। আসলে আমাদের চিন্তাধারণা এখন নেগেটিভ হয়ে গেছে।
আমরা ভালো কোনো জিনিসকে ভালো মনে করতে পারি না। সন্ধ্যার প্রহর শেষ করে রাত হলো, আলবি এখনও বাড়িতে আসেনি। বারবার সদর দরজার কাছে গিয়ে দেখতে লাগলাম আলবি এসেছে কিনা, কিন্তু আলবির কোনো খোঁজ পেলাম না। সারা রাত নির্ঘুমে কেটে গেল। ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলাম। হে আল্লাহ, আপনি ছাড়া আমাকে সাহায্য করার মতো কেউ নেই। আপনি তো বলেছেন আপনার রহমত থেকে নিরাশ না হতে। আমি আপনার রহমতের ভিক্ষা চাইছি। নামাজ শেষ করে বাগানে চলে এলাম। প্রায় দিন সকালে আলবির সাথে এখানে আসতাম। আজ আলবি আমাকে ভুল বুঝে আমার থেকে কত দূরে চলে গেছে। আমি আলবিকে ভুল বুঝে কত দূরে ঠেলে দিয়েছি। কোথায় যেতে পারে ছেলেটা? আচ্ছা, নদীর পাড়ে যায়নি তো? আমাকে নিয়ে প্রায় নদীর পাড়ে ঘুরতে যেত। হয়তো সেখানে গিয়ে বসে আছে। পরক্ষণে মনে হলো, একটা মানুষ সারা রাত কী করে নদীর পাড়ে বসে থাকবে? এ কি নাটক সিনেমা যে প্রেমিকার জন্য সারা দিন রাত সেই জায়গায় অপেক্ষা করবে, যেখানে তারা আগে সুন্দর সময় কাটাতো? আবার যেতেও পারে। এসব নাটক সিনেমা আমার মস্তিষ্কের উপর অনেক প্রভাব ফেলে। আমরা নাটক সিনেমার মতো চলতে চেষ্টা করি, কিন্তু দেখতে গেলেই দোষ। পেলে তো আলহামদুলিল্লাহ, না পেলে কি করব? কিন্তু আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না, একা যেতে সাহস হচ্ছিল না। না, এখন নিজের কথা ভাবলে হবে না, আলবিকে খুঁজে বের করতে হবে। শাশুড়ি মা মনে করছে আলবি তার কথায় কষ্ট পেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। গতকাল রাত থেকে একদম মুচড়ে পড়েছে। ঘরে গিয়ে বোরকা হিজাব পরে নিলাম। ব্যাগে টাকা আছে এখানে চেক করলাম। ব্যাগটা ঘাড়ে ঝুলিয়ে ঘর থেকে বের হতে নীলিমা প্রশ্ন করলো, আপু কোথায় যাচ্ছ? আলবিকে খুঁজতে। এভাবে বসে থাকলে ওকে খুঁজে পাওয়া যাবে না। আলবি অনেক জেদি একটা ছেলে। মা বাবার উপর রাগ করে বাড়ি ছাড়ার রেকর্ড তার আছে। নীলিমা আমার কথা মুচকে আসলো, তারপর বলল, আপনার শরীর তো ভালো না, আপনাকে একা যেতে হবে না। আপনি বরং কয়েক মিনিট অপেক্ষা করুন, আমি বোরকা হিজাব পরে আসি, আমিও আপনার সাথে যাব। আমি কিছু মুখে কিছু বললাম না, শুধু মাথা নেড়ে সম্মতি জানালাম। নীলিমা দৌড়ে গিয়ে বোরখা হিজাব পরে আসলো। তারপর দুজনে শাশুড়িকে বলে বের হলাম। জীবনে প্রথম শাশুড়ি মা আমার মাথায় হাত বুলিয়ে দিল, তারপর চোখের পানি মুছে ঘরের ভিতরে চলে গেল। একটা রিক্সা ডেকে আমরা দুইজন রিক্সায় উঠে বললাম, নদীর পাড়ে যাব। আল্লাহ চাইলে আমি আলবিকে পেয়ে যেতে পারি, চেষ্টা করতে ক্ষতি কী? আল্লাহ কুরআন শরীফে বলেছেন, মানুষ যা চায় তাই কি সে পায়? মানুষ তাই পায় যা চেষ্টা করে। রিক্সাওয়ালা হুড খোলা, বাতাসে কাপড় উড়ে যাচ্ছে। খুব সুন্দর অনুভূতি, কিন্তু তাও কিছু ভালো লাগছে না। চোখের সামনে শুধু আলবি আর আমার সুন্দর মুহূর্তগুলো ভেসে আসছে। আলবির সাথে রিক্সায় বসলে সবার চোখের আড়ালে আমার হাতটা ধরে থাকতো। মামা, রিক্সাটা থামান প্লিজ, দয়া করে আমার একটু কথা শোনেন। নীলিমার চিৎকার শুনে রিক্সাওয়ালা মামা গাড়ি দাঁড় করালো। নীলিমা কিছু না বলে রিক্সা থেকে নেমে ছুটে লাগলো। আমি কিছু না বুঝে ওর পিছন পিছন দৌড়াতে লাগলাম। রিক্সাওয়ালা মামা হতভম্ব হয়ে আমাদের দিকে তাকিয়ে রইল। আমি কয়েকবার ডাক দিলেন, কিন্তু আমি ফিরলাম না। নীলিমা দৌড়ে একটা ছেলের কাছে গেল। ছেলেটা রাস্তার পাশে ডাস্টবিন থেকে ময়লা ভ্যানে তুলছে। নিলয়। নীলিমার গলা শুনে ছেলেটা ওর দিকে তাকালো, তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরলো। আমার আর বুঝতে বাকি রইল না এটা নীলিমার স্বামী। ও কত সহজে ওর বরকে খুঁজে পেয়ে গেল। আমি যদি আলবিকে এমন করে খুঁজে পেতাম! এমন সুন্দর মুহূর্ত, আমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আমি যদি আলবিকে খুঁজে পেতাম আজ! আমি যে ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে রইলাম। এই সময় ওদের বিরক্ত করা উচিত হবে না। আমি চুপচাপ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকলাম। নীলিমা নিলয়ের বাঁধন থেকে মুক্ত হয়ে ওকে প্রশ্ন করলো, তুমি ঠিক আছো? আমি সেদিন তোমাকে খুঁজে পাইনি জানো, কত কিছু হয়ে গেছে। নিলয়ের চোখে পানি টলমল করছে। এক হাত দিয়ে চোখের পানি মুছে বলল, আমার পা ভেঙে গেছে রে নীলিমা, এই দেখো ব্যান্ডেজ করা। নীলিমা নিলয়ের পায়ের দিকে তাকিয়ে আটকে উঠল। সত্যি ওর ডান পায়ে বেশ খানিকটা জায়গায় ব্যান্ডেজ। নীলিমা ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে তোমার? আর এ অবস্থায় কাজ করছো কেন? নিলয় দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাকে যেদিন বাস স্ট্যান্ডে আনতে যাব, সেদিন যাওয়ার পথে আমার অ্যাক্সিডেন্ট হয়, মোবাইলটা হারিয়ে যায়। তুমি তো জানো আমি সামান্য ব্যথাও সহ্য করতে পারি না। অ্যাক্সিডেন্টের পরে আমার চোখ খুলে হাসপাতালে, কিন্তু এই অবস্থা। জ্ঞান ফেরার পর মনে পড়ে তোমাকে আনতে যাওয়ার কথা। হাসপাতাল থেকে বেরিয়ে আসি, কিন্তু বাস স্ট্যান্ডে তোমাকে আর খুঁজে পাইনি। এদিকে আমার কাছে মোবাইলও নেই, মানিব্যাগটাও হারিয়ে গেছে। তোমাকে নিয়ে সব জায়গায় ঘুরবো বলে সব টাকা নিয়ে বেরিয়েছিলাম। আমার কাছে কোনো টাকা নেই, মোবাইলটাও নেই যে তোমাকে কল দেবো। কী করব বুঝতে পারছিলাম না। এদিকে একটু হাঁটার কারণে পায়ে অনেক ব্যথা হয়। সারা রাত ব্যথার জ্বালায় কেঁদেছি। আজ সকালে তোমাকে একটা নাম্বার থেকে কল দিয়েছিলাম, কিন্তু রিসিভ হয়নি। হয়তো নাম্বার চেনে না তাই। সকালে কাজে এসেছি, টাকা পেলে সিম কার্ড তুলে তোমাকে কল দিব তাই। নীলিমার চোখের পানি টলমল করছে। ওরা দুজন দুজনকে কত ভালোবাসে। নীলিমা এত সময় পর আমার দিকে খেয়াল করলো। নিলয়কে আমার সাথে পরিচয় করে দিল। নীলিমা, তুমি নিলয়কে নিয়ে আমাদের বাড়ি চলো, কিন্তু কাজ কে করবে? নিলয়ের প্রশ্নের জবাবে বললাম, কাজ করতে হবে না, মালিককে কাজটা ফিরিয়ে দাও। আর তোমার নীলিমাকে তো পেয়ে গেছো, এখন আর টাকা লাগবে না। নিলয় পাশের দোকানে বসা একটা লোকের সাথে
কথা বলতে গেল। হঠাৎ মনে পড়ল নীলিমা যেদিন এসেছিল সেদিন 3 পিস পরেছিল, আজ হঠাৎ বোরখা হিজাব কোথায় পেল? প্রশ্নটা মনে আসতে নীলিমাকে বললাম, আচ্ছা নীলিমা, তুমি বোরখা হিজাব পেলে কোথায়? তুমি তো সেদিন 3 পিস পরে এসেছিলে। আপনার শাশুড়ি মা আমাকে দিয়েছে। প্রথম দিন উনি আমাকে এই বোরখা আর হিজাব দিয়ে বলেছিল, এখন থেকে জানি আমি বোরখা হিজাব পরি। মেয়েদের উপর আল্লাহ পর্দা করা ফরজ করেছিলেন। এখন যদি অবহেলা করে এসব মেনে না চলি, আর যদি আল্লাহ পরকালে এর জন্য শাস্তি দেন, তাহলে কি করব? তাছাড়া একজন মুসলিম হিসাবে তো এসব বিধান মেনে চলা উচিত। আপনার শাশুড়ি কেমন মানুষ আমি জানি না, তবে উনি কথাগুলো আমার ভালোর জন্য বলেছেন, তাই ভাবলাম এখন থেকে বোরকা হিজাব পরে চলবো। বোরকা হিজাব পরলে ভালো হয় না এটা ঠিক, কিন্তু নিজের ধর্মের ফরজ বিধান লঙ্ঘন করে কি কেউ ভালো হতে পারে বলেন? এটা আমি এতদিন বুঝতে পারিনি, আপনার শাশুড়িমাই আমাকে বুঝিয়েছেন। নীলিমার কথায় মুচকে হাসলাম। শাশুড়িমা সকলের সাথে কত ভালো ব্যবহার করে, শুধু আমাকেই কেন দেখতে পারে না কে জানে। নিলয় ওই লোকটার সাথে কথা বলে চলে আসলো। তারপর আমাদের কাছে এসে বলল, ওনার কাজটা নিয়েছিলাম, সব কাজ করে দিনে 200 টাকা দিবে বলেছিল। চলেন, এখন কোনো কাজ নেই। নীলিমা আর নিলয় রিক্সায় উঠলো, আর আমি অন্য একটা রিক্সায়। অনেকদিন পর দেখা হয়েছে ওদেরকে একটু সময় কাটালে ভালো লাগবে ওদের। রিক্সায় বসে আলভির সাথে ভাবতে লাগলাম, নদীর পাড়ে কি আমি সত্যি ওকে পাবো? কিন্তু না, আমার ইচ্ছে পূরণ হয়নি। আলবিকে কোথাও খুঁজে পেলাম না। এক বুক হতাশা নিয়ে বাড়ি ফিরে আসলাম। কিছু ভালো লাগতো না। গেস্ট রুমে নীলিমা আর নিলয় থাকতে বলে আমি ঘরে চলে আসলাম। শাশুড়িমা তখন নিজের ঘরে শুয়েছিল। তাকে আর কিছু বলা হলো না। ঘরে ঢুকে বোরকা হিজাব খুলে বিছানার শরীরটি এলিয়ে দিলাম। বড্ড ক্লান্ত লাগছে, জ্বর হয়তো আবারও আসবে। চোখ বুজে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। চোখ খুলে দেখলাম কেউ একটা আমার কপালে হাত বুলিয়ে দিচ্ছে। বাইরে সন্ধ্যা নেমেছে, ঘরের ভিতরে অন্ধকার। লোকটার মুখটা দেখতে না পারলেও এই স্পর্শের সাথে আমি অনেক পরিচিত, আর এই মানুষটা আমার চিরচেনা। খাটের উপর উঠে বসলাম। আলবি আমার দিকে ঘুরে তাড়ালো। ও কিছু বলবে তার আগে আমি ওকে জড়িয়ে কাঁদতে লাগলাম। আলবি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কাঁদছো কেন শুনি? এই তো আমি। আপনি অনেক খারাপ, আমাকে রেখে চলে গেছেন। কেউ নতুন বউ নিয়ে আসলে কি আগের বউটা ঠিক থাকতে পারে নাকি? আলবি আমার কথা মুচকি হাসলো। তারপরে এক হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরে আমাকে ওর কাছে নিয়ে গেল। আমার এই প্রেম একদম ভালো লাগছে না, খুব রাগ হচ্ছে। প্রিয় মানুষের উপর কখনো কখনো যে অভিমান হয় আমরা নিজেরাই ঠিক করে বলতে পারি না। আমিও ওর থেকে সরে আসতে চেষ্টা করলাম, কিন্তু ও আমাকে আরও শক্ত করে নিজের সাথে চেপে ধরলো। আমার কানের কাছে মুখ নিয়ে বলল, আমার উপর অভিমান করো না প্রিয়। আমি বুঝতে পারি নাই তুমি জানতে না এসব কিছু। আমি তো ভেবেছি তুমি সব জানো। আমি অবাক হয়ে আলবিকে প্রশ্ন করলাম, আপনাকে এসব কে বলেছে? আলবি মুচকি এসে বলল, আমার শাশুড়ি মা। আমার মা আলবিকে এসব কি করে বলল? আলবির মোবাইল তো বন্ধ ছিল। আপনাকে মা কোথায় পেল শুনি? মেয়েরা তো রাগ করে বাপের বাড়ি যায়, কিন্তু ছেলেরা তো আর বাপের বাড়ি যাতে থাকে? তারা আর কই যাবে? শ্বশুর বাড়ি গিয়েছিলাম, তুমি বুঝতে পারতে না আমি কোথায়। শাশুড়ির কথাগুলো বলে আলবি হু হু করে হাসতে লাগলো। আমার আরও বেশি রাগ হচ্ছে। আমি আলবির হাতের কাছে শার্টটা খামচে ধরে বললাম, গেছিলে তো ভালো কথা, আবার ফিরে এসেছো কেন? আলবি শয়তানি হাসি দিয়ে বলল, বউয়ের কথা মনে পড়ছে। এই বর্ষায় রোমান্টিক আবহাওয়া কি বউ ছাড়া বেশি দিন ভালো লাগে নাকি? দেখেন, মজা ভালো লাগছে না। আর আপনি মায়ের কাছ থেকে এসব জানলেন কি করে? মাকে তো আমি কিছুই বলিনি। তুমি বলনি? মা নাকি বিকেলে কল দিয়েছে, অনেক কান্না করেছে, তুমি নাকি আমাকে খুঁজতে বেড়েছ। এসব শুনে এসেছি। বাড়িতে আসার পরে নীলিমার কাছে সব শুনলাম। আমি কি করে জানবো কেউ SMS সিন করে কিন্তু ভয়েস শোনে না? ও, ভালো হয়েছে, আমি না হয় শুনিনি। তবে আপনি বাসর ঘরে যাওয়ার অনুমতি চাইলেন কেন? ওরে ভাই, একটু নাটক সিরিয়ালের মতো ঢং করতে গেছিলাম। কে জানতো যে আপনি জানেন পড়েননি কিছু? আপনার এত ঢং করা লাগে কেন শুনি? বউয়ের সাথে ঢং করতে হয়। আমার কি আর বউ আছে নাকি যে তার সাথে ঢং করবো? আমি রাগি বলে করলাম। আরও বউয়ের শখ আছে কি না? আলবি কিছু না বলে আমার কপালে চুমু এঁকে দিল। তারপর ওর হাত দুটো দিয়ে আমার মুখ ধরে বলল, না, একটাকে নিয়ে জান্নাতে যাওয়ার ইচ্ছা, আর কাউকে চাই না। আমি উত্তরে কিছু বললাম না, শুধু আলবিকে জড়িয়ে ধরলাম। আলবি আমাকে ওর বুকে মাঝে আগলে নিল। সব বাধা বিপদ শেষ করে আমরা আবার এক হয়ে গেছি। স্বামী স্ত্রীর সম্পর্কে ঝগড়া ঝামেলা তো থাকবে, তাই বলে জেদ করে আলাদা হয়ে যাওয়ার কোনো সমাধান হয় না। আর এই ঘটনায় আলবির যেমন দোষ ছিল, আমিও একটা নির্দোষ ছিলাম না। SMS সিন করা দেখলে হয়তো যে কেউ ভাবতো আমি সব জানি। এখন কি আমিও তাই ভাবতাম? সব ভুল বোঝাবুঝি মিটিয়ে আবারও এক হতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। প্রিয় মানুষটাকে নিজের কাছে রাখার থেকে বড় আনন্দ কিছুই হতে পারে না।
চোখ খুলে দেখলাম আমি আলবির বাহুতে মাঝে আবিষ্কার করছি নিজেকে সত্যি ভাগ্যবতী মনে হচ্ছে। আলবি না জেনে অনেক ভুল বুঝেছি আমি। আলবিও যে আমাকে ভুল বোঝেনি এটা নয়, তবুও প্রিয় মানুষের কাছে দোষ স্বীকার করে নেওয়ার লজ্জার কোনো নেই। আলবির বাহু থেকে মুক্ত হয়ে নিজেকে মুক্ত করে ওয়াশরুমে চলে গেলাম, ফ্রেশ হয়ে উজু করে আসলাম নামাজে দাঁড়াবো। এমন সময় আলবি আমাকে বলে উঠলো, আমাকে রেখে নামাজ পড়বে নাকি? দাঁড়াও আমি উজু করে আসি, দুজনে মিলে জায়নামাজে নামাজ পড়বো। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম, তারপর জায়নামাজে বসে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। আলবি উজু করে আসার পর দুজন মিলে নামাজ শেষ করলাম। একদম আগের মতো নামাজ শেষ করে দুজনে বাগানে গেলাম। সকালের শান্ত পরিবেশটা আমার বরাবরই অনেক পছন্দ, আর আজকেও তো আলবির সাথে আছি। দুজনে মিলে খুব ভালো সময় কাটালাম। কিছু সময় পর আলবি ঘরে এসে কীসব কাজ করছিল, আমি রান্নাঘরে চলে গেলাম। অনেক দিন বাড়িতে ভালো মন্দ রান্না করা হয় না, আজ সকাল সকালে একটু ভালো নাস্তা বানাবো ঠিক করলাম। ফ্রিজ থেকে গরুর গোশত বের করে ভিজিয়ে রাখলাম। তারপর ময়দা মেখে বেশ কতগুলি পরোটা বানিয়ে নিলাম। পরোটা হয়ে গেলে গোশতটা রান্না করে ফেললাম। এটা দিয়ে সকালে খাওয়া যাক। শাশুড়ি মা সকালে ভর্তা ভাত খেতে খুব পছন্দ করেন, তাই তার জন্য ডিম ভর্তা আর বেগুন ভর্তা বানালাম, সেই সাথে গরম ভাত। রান্না শেষ করে 9টা বেজে গেল। খাবার টেবিলে সব কিছু সাজিয়ে সবাইকে ডেকে নিলাম। নীলিমা নিলয় আজ বেশ খুশি, তবে নিলয়ের কপালে চিন্তার ভাঁজ। বাইরে থেকে খুশি দেখলো, ভেতরে ভেতরে হয়তো অনেক চিন্তায় আছে। কিন্তু নিজের চিন্তায় নিজের মধ্যে সীমাবদ্ধ রেখে নিলয় সকলের সাথে ভালো ব্যবহার করছে। শাশুড়ি মা সবটা জানার পর হেসে কুটি কুটি হচ্ছে, এ যেন সিরিয়ালের সাথে মিলে গেছে। খাওয়া শেষ করে নিলয় আলবিকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া আপনার সাথে কিছু কথা আছে, একটু বাইরে আসবেন প্লিজ। আলবি কিছু না বলে নিলয়কে নিয়ে বাগানে চলে গেল। নিলয় আর আলবির পেছন পেছন আমিও নীলিমা গেলাম। আমাকে অবশ্য নীলিমাই ডেকে নিয়ে আসলো। সকলে এক জায়গায় হওয়ার পর নিলয় বলল, আলবি ভাই, আমি নীলিমার কাছ থেকে সব কিছু শুনেছি। আপনাদের এই বিয়ে কি করবেন? আসলে আমি এ ব্যাপারে তেমন কিছু জানি না, তাই আপনাকে প্রশ্ন করলাম। আলবি শান্ত গলায় বলল, আসলে নিলয়, আমার সাথে নীলিমার বিয়েটাই হয়নি। তা ইসলামী মতে বলো আর দেশীয় আইনে বলো, আগে স্বামী স্ত্রী তালাক বা ডিভোর্স না হওয়া পর্যন্ত কারোর সাথে পুনরায় বিয়ে হয় না। নীরজ চুপ করে থেকে বলল, তবুও যদি কিছু করা লাগে। আসলে আমি নীলিমাকে হারাতে চাই না, বা নীলিমার ভাগও কাউকে দিতে চাই না। নীলার কথা শুনে নীলিমা মাটির দিকে তাকিয়ে রইল, সারা মুখে রক্তিম আভাতে ছেয়ে গেছে। হয়তো লজ্জা পেয়েছে। আলভি আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। সেও যেন নিলয়ের কথাগুলো আমাকে বলতেছে। আমি আলভির দিকে তাকিয়ে মুচকি হাসলাম, তারপর লজ্জায় মাটিতে দিকে তাকিয়ে রইলাম। আলভি নিলয়ের ধারে হাত রেখে বলল, শোনো নিলয়, অন্য পুরুষের বিবাহে থাকা স্ত্রী অপর পুরুষের জন্য নিষিদ্ধ। বিবাহিত নারীরা নিশ্চিত ও কার্যপন্থায় তালাকপ্রাপ্ত বা বিধবা হয়ে ইদ্যত পালনের আগে দ্বিতীয় কোনো পুরুষের ঘরণী হতে পারে না। এটাই আল্লাহ তাআলার ফয়সালা। কোরআন করিম ইরশাদ হয়েছে, আর সব সধবা নারীকেও বিবাহ ক্ষেত্রে তোমাদের জন্য নিষিদ্ধ। সূরা নিসা। কোনো বিবাহিত নারী যদি তার স্বামী পক্ষ থেকে তালাকপ্রাপ্ত হন এবং 3 মাস ইদ্যত পালন করেন, শুধুমাত্র তাহলেই তিনি নতুন করে বিবাহের বৈধতা পাবেন। এ ব্যাপারে আল্লাহর রসুল আমিন সুস্পষ্ট নিদর্শন। আর তালাকপ্রাপ্ত নারীরা নিজেদের অপেক্ষা রাখবেন 3 হায়েজ। বিধবা যেহেতু আল্লাহ তাআলার কর্তৃক নির্দেশন একটি ধর্মীয় রিচুয়াল, তাই তার নির্দেশের বিরুদ্ধে গিয়ে কিছু করলে সেই বিবাহ শুদ্ধ হিসাবে গণ্য হবে না। এখন কারো যদি পূর্বের স্বামীর সঙ্গে শরীয়ত সম্পর্ক ছাড়াছাড়ি না হয়ে থাকে, তাহলে কোনোভাবেই এ বিয়ে বৈধ নয়। তবে এর জন্য 2টি বিষয় নিশ্চিত করতে হবে। প্রথম বিষয় হলো, প্রথম স্বামীর ছাড়াছাড়ি ইসলামী শরীয়ত সম্মিতভাবে হয়েছে কিনা, আর তালাকনামা পাঠানো এবং সেটি ইসলামী শরীয়ত সম্মত বিয়ে বিচ্ছেদ হওয়া পর্যন্ত পৌঁছেছে কিনা, এই বিষয়টি বিবেচনা করতে হবে। আরেকটি হলো, যদি শরীয়ত সম্মতভাবে ছাড়াছাড়ি বা বিচ্ছেদ হয়ে থাকে, তবুও 3 মাস অথবা 3 পিরিয়ড সময় পর্যন্ত ইদ্যত পালন করতে হবে। সেটি হয়েছে কিনা নিশ্চিত করতে হবে। এই 2 বিষয়ে কোনো একটি বিষয় যদি অনুপস্থিত থাকে, তাহলে বিয়ে শুদ্ধ হবে না, বরং এটি একটি অবৈধ হবে। আবার দেখো, যে নারীকে বিয়ে দেওয়া হবে, সে কুমারী হোক কিংবা তালাকপ্রাপ্ত কিংবা বিধবা হোক, সবার ক্ষেত্রে বিয়ে দেওয়ার আগে মতামত নেওয়া বা অনুমতি গ্রহণ করা আবশ্যক। যিনি অভিভাবক হবেন, তার জন্য অবশ্যই নারীর কাছ থেকে বিয়ের আগে অনুমতি বা মতামত গ্রহণ করা জরুরি। কোনো নারীর মতামতের তোয়াক্কা না করে ইচ্ছার বিরুদ্ধে পাত্রস্থ করা বা বিয়ে করা দেওয়া বৈধ নয়। আবার যদি কোনো নারীর অনুমতি বা সম্মতি ছাড়া তার বিয়ে দেওয়া হয়, তবে সে নারী চাইলে তার বিয়ের আকন্দ বা চুক্তি বাতিল করতে পারে। আবার বিয়েও বাতিলের অধিকার রাখেন নারী। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, হজরত আবু হুরাইরা রাসূলুল্লাহ সাল্লাম বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবিয়া আগে বিয়ে হয়েছে এমন তালাকপ্রাপ্তা বা বিধবা
বিবাহিত নারীর মতামত বা সম্মতি গ্রহণ ছাড়া তার বিয়ে দেওয়া যাবে না। কুমারী নারীকে তার অনুমতি ব্যতীত বিয়ে দেওয়া যাবে না। তারা সাহেবের কোরমান বলেন, কুমারী নারীর অনুমতি আবার কিভাবে? রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, তার চুপ থাকাই অনুমতি। এখানে এই বিয়ে আমার আর নীলিমার কারোই মতামত ছিল না, সেই জন্য এই বিয়েটা বৈধ নয়। ধরতে গেলে বিয়েই হয়নি। এছাড়া আমাদের দেশে আইনে একথা বলেছে, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী প্রথম স্বামীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক বিদ্যমান থাকা স্ত্রী যদি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে সেই দ্বিতীয় বিয়ে বৈধ, অকার্যকর এবং বাতিল বলে গণ্য হবে। দ্বিতীয় স্ত্রী বিয়ে করতে ইচ্ছুক হলে তাকে প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বন্ধন ছিন্ন করতে হবে। 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যয়ন অনুসারে প্রথম স্বামীকে তালাকের নোটিশ প্রদানপূর্বক 90 দিন তালাক কার্যকর সম্পূর্ণ সাপেক্ষে নির্দিষ্ট ইদ্যত পালনের শেষে দ্বিতীয় স্বামী গ্রহণ করা যেতে পারে। এই বিধান লঙ্ঘন করে প্রথম স্বামীর সঙ্গে বিয়ে বলবৎ থাকায় স্ত্রী যদি স্বামীর জিম্মা থেকে পালিয়ে অন্য কাউকে বিয়ে করে, সেক্ষেত্রে প্রথম স্বামী সেই স্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারে। সেক্ষেত্রে অভিযুক্ত স্ত্রী বাংলাদেশে 1860 সালের দণ্ডবিধি 498 ধারা অনুযায়ী সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড যেতে পারেন, সঙ্গে অর্থ প্রদানে দণ্ডিত হতে পারেন। এই ব্যাপারে আমরা কোর্টে গিয়ে সমাধান করে নেব। আলবি এক নাগাড়ে সব কথাগুলো বলল। নিলয় খুব মন দিয়ে আলবির কথা শুনছে। আমি মুগ্ধ হয়ে আলবির দিকে তাকিয়ে আছি। আমার বরটা কত কিছু জানে, তবে কেউ কোনো বিষয় না জানলে তাকে নিয়ে হাসি তামাশা বা উপহাস করা উচিত নয়। সবাইকে সব কিছু জানবে এমন নয়। আলবি কথা শেষ করে নিলয় যেন হাঁপ ছেড়ে বাঁচল। বিয়ের ব্যাপারে আমি যতটুকু জানি ততটুকুই লিখেছি, ভুল হলে ধরিয়ে দিবেন। এ ব্যাপারে আমার বিশেষ কোনো জ্ঞান নেই। আমিও খুশি। নিলয় আলবির হাত ধরে আলবিকে ধন্যবাদ জানালো। আজকে ওরা চলে যাবে আমরা অনেক বলার পরও থাকতে রাজি হলো না। নিলয়ের পায়ের ব্যথা অনেকটা কমে গেছে। কথা শেষ হওয়ার পর নিলয় নীলিমার হাত ধরে ঘরের দিকে যেতে লাগলো। আমি আর আলবি বাগানে দাঁড়িয়ে আছি। ওরা দৃষ্টি আড়াল হতে আলবি আমার দিকে এগিয়ে আসলো। আমি অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। কী করতে চাইছে এই ছেলে? আলবি আমার কাছে এসে আমার হাত ধরে বলল, আমার ভুল হয়ে গেছে। ওদিন তোমাকে বাড়ি ফিরে সবটা খুলে বলা উচিত ছিল, তাহলে এত কিছু হতো না। আমি ইশারায় আলবিকে চুপ করতে বললাম। আলবি ভুরু কুচিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি মুচকি এসে বললাম, দোষটা আমাদের দুজনেই, তাই কেউ কারো কাছে মাপ চাইব না। আল্লাহ আমাদের মিলিয়ে দিছে, এটাই অনেক। আলবি তানিয়াকে বুকে জড়িয়ে ধরল। আমৃত্যু টিকে থাকুক পবিত্র সম্পর্কগুলি। সমাপ্ত। সন্ধ্যা তারা গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।